আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলায় 2 পুলিশের মৃত্যুদণ্ড ও 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ 3 শিক্ষকের 10 বছরের কারাদণ্ড ও সাবেক প্রক্টর শরীফুল ইসলামের 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই রায় দেন। এর আগে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। আবু সাইদ হত্যা মামলায় গত বছরের 6 আগস্ট বেরোবির সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ ও রংপুরের সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামান বেল্টু সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল 2। মামলায় বেরোবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ 6 জন কারাগারে আছেন। অন্য 24 আসামি মামলার শুরু থেকে পলাতক। 2024 সালে 16 জুলাই বিশ্ববিদ্যালয় গেটের সামনে জুলাই আন্দোলন চলাকালে পুলিশের নির্মম বুলেট কেড়ে নেয় আবু সাইদের তাজা প্রাণ। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। রায় নিয়ে রাষ্ট্র ও আসামি পক্ষ কি প্রতিক্রিয়া জানিয়েছে সে সম্পর্কে আমাদের জানান। রায়কা, আজকে যেই জুলাই আগস্ট আন্দোলনে সবচেয়ে যে আলোচিত ঘটনাটি ছিল, প্রথম যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল আবু সাইদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার আজকে রায় ঘোষণা হয়েছে এবং রায়ের পর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বক্তব্য রেখেছেন মিডিয়ার সামনে। তিনি বলেছেন যে তাদের পরিবারের পক্ষ থেকে একটা অভিযোগ করা হয়েছে যে অনেক আসামির সাজা কম হয়েছে। সেই প্রেক্ষিতে তিনি বলেছেন যদি তারা পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর মনে করেন যে কোনো আসামির সাজা কম হয়েছে, বাড়ানোর সুযোগ আছে, সেক্ষেত্রে তারা আপিল করতে পারেন, সেই সুযোগ তাদের রয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে 2 জন আসামি সরাসরি গুলি করেছিলেন, তাদের মৃত্যুদণ্ড দিয়েছে, তাতে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে তাদেরকে গুলি করার জন্য যারা নির্দেশনা দিয়েছিলেন সেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের সাজা কম হয়েছে, এটা তারা বলছেন। কোনো আসামি কিন্তু এই মামলায় সাজা থেকে রেহাই পাননি, কাউকে কিন্তু খালাস দেওয়া হয়নি এবং সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এই মামলায় আমরা দেখেছি যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে 2 জনকে, যাবজ্জীবন 3 জনকে, 10 বছরের সাজা দেওয়া হয়েছে 5 জনকে, 5 বছরের সাজা দেওয়া হয়েছে 8 জনকে, 3 বছরের সাজা দেওয়া হয়েছে 11 জনকে এবং একজনকে দেওয়া হয়েছে যার হাজতবাস পর্যন্ত সময়টাকে এই সাজা হিসাবে গণ্য করা হবে। এবং আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। অপরদিকে আসামি পক্ষের যারা যে 6 জন এখানে উপস্থিত ছিলেন এই মামলায়, 24 জন কিন্তু পলাতক আর 6 জন আজকে উপস্থিত ছিলেন, তারা কিন্তু রায়ের পর প্রতিক্রিয়ায় আসামি পক্ষের আইনজীবীরা কিছুটা অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা আপিল করবেন সেটা বলেছেন। এবং আমরা দেখেছি এই মামলায় যারা সাজা পেয়েছেন, মৃত্যুদণ্ড সাজা যে 2 আসামি, তারা বের হয়ে এখানে কিন্তু বেশ উচ্চবাচ্য করেছেন। তারা বলছেন তারা নির্দোষ, তাদেরকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে, তারা সরকারি কাজ করেছেন, দায়িত্ব পালন করেছেন, তারা এমনটি বলেছেন এবং তারা কিন্তু জয় বাংলা স্লোগান এখানে দিয়েছেন। এবং আজকে আমরা দেখেছি রায় ঘোষণার সময় বিচারপতিরাও কিন্তু এনটিভিকে ধন্যবাদ জানিয়েছেন এই কারণে যে জুলাই আগস্টের 16 জুলাই যখন এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয় দুপুর 2:15 সেই সময় এনটিভি লাইভে ছিলেন। এনটিভির দুপুরের সংবাদ যেহেতু 2টায়, 2:15 পর্যন্ত তখন কিন্তু লাইভে ছিলেন। ওই সংবাদটি তখন এনটিভিতে সরাসরি সম্প্রচার করা হয় এবং সেই লাইভ ফুটেজের ছবি দিয়ে কিন্তু এই মামলাটি তারা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। এই জন্য চিফ প্রসিকিউটর কিন্তু এই জন্য এনটিভিকে ধন্যবাদ জানিয়েছেন এবং সাংবাদিকদের বলেছেন যে আগামীতে যেন সাংবাদিকরা বিভিন্ন কার্যক্রমে তাদের কাছে যেই তথ্যপত্র থাকবে সেটা দিয়ে যেন প্রসিকিউশনকে সহযোগিতা করেন। এবং তিনি কিন্তু এনটিভির যে মইনুল হক রংপুরের যে স্পেশাল করেসপন্ডেন্ট, তার সাথে কিন্তু আজকে সকালবেলায় রায়ের আগেই চিফ প্রসিকিউটর ফোনে আমার মোবাইলে কথা বলেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন যে তিনি এসে যে এখানে সাক্ষ্য দিয়েছেন, তিনি কি দেখেছিলেন, কি ঘটনা প্রবাহ হয়েছিল সেটা কিন্তু সাক্ষ্যে তিনি বলেছিলেন এবং তার সাক্ষ্যটা কিন্তু এখানে অকাট্য প্রমাণ হিসেবে কিন্তু বেশ কাজে লেগেছে, এটা ট্রাইব্যুনালও বলেছেন এবং প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে। এখন দেখা যাক এই রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর যখন আপিল হবে, আপিলে কি হয় এবং যে আসামিরা পলাতক আছেন তাদেরকে গ্রেফতার করে এই সাজা কিভাবে কার্যকর করা যায় সেটা রাষ্ট্রপক্ষ এবং সরকার সেটা নিশ্চয়ই নিশ্চিত করবেন। রায়কা, জানছিলাম আবু সাইদ হত্যা মামলার রায়ের খবর।
শহীদ আবু সাইদ হত্যা মামলার রায়ে সন্তুষ্ট নয় তার বাবা মা। আসামিদের কম সাজা এবং অনেক আসামিকে মামলা থেকে বাদ দেওয়ার অভিযোগ করে হতাশা প্রকাশ করেছেন জুলাই আন্দোলনের প্রথম শহীদের বাবা মা। অনেক কঠিন বিচার হওয়া উচিত ছিল। এই বিচার আর মাত্র 2 জনের ফাঁসি, আরো বেশি করে মানুষের ফাঁসি হওয়া উচিত ছিল। অপরাধী যারা দোষী ছিল তাদের ফাঁসি কাস্টমে ঝুলা উচিত ছিল। তো অনেক আসামি তো ছাড়ে আড়ে গেছে যারা অপরাধী। সরকারে আরো জানি আসামি ধরে, আরো জানি জেল দেয়, তাই আমরা খুশি মনে হয়। তাছাড়া আমরা খুশি নয়। আমার ছেলে মেলা অত্যাচার করছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসিন এই রায় ঘোষণা করেন। গত রোববার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করে। তবে মামলায় ফয়সাল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। মামলার বিচার চলাকালে আদালত 14 জনের মধ্যে 13 জনের সাক্ষ্য গ্রহণ করে। গত বছরের 17 নভেম্বর পর্যন্ত ফয়সাল করিম এই মামলায় জামিনে ছিলেন। এরপর ওসমান হাদি হত্যার ঘটনার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। এর মধ্যে গত মাসে তিনি ভারতে গ্রেফতার হয়েছেন। নতুন করে জ্বালানিবাহী জাহাজ দেশে আসায় জ্বালানি খাতে কিছুটা স্বস্তি ফিরলেও ভোগান্তি কমেনি জ্বালানি গ্রাহকদের। দীর্ঘ লাইনে অপেক্ষা করে সংগ্রহ করছে তেল। বিশেষ করে বিপদে পড়েছে রাইড শেয়ারকারীরা। ডিপো থেকে পাম্পগুলো বরাদ্দকৃত তেল পেলেও অতিরিক্ত চাহিদার কারণে তেল সরবরাহে বেগ পেতে হচ্ছে পাম্প কর্তৃপক্ষকে। তামজিদ সুমনের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে প্রতিদিনই আসছে আমদানিকৃত জ্বালানিবাহী জাহাজ। অগ্রাধিকার দিয়ে চলছে খালাসের কাজ। পাইপলাইনে আছে আরও 5টি জাহাজ। এমন পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরেছে জনমনে। সরকারও আশা প্রকাশ করছে আগামী সপ্তাহের মধ্যে জ্বালানি সংকটের আশঙ্কা কেটে যাবে। তবে শঙ্কা কাটেনি গ্রাহকদের মনে। তেল পাওয়া যাবে না এমন শঙ্কা থেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে গাড়ির ট্যাঙ্ক ভর্তি করে তেল সংগ্রহ করছেন গ্রাহকরা। সকাল 6টা আমতলী ওই পাশ থেকে সিরিয়াল দিচ্ছে। সবগুলো পেট্রোল পাম্প গতকাল ঘুরছি, 4-5টা পেট্রোল পাম্পে মনে করেন ঘুরেও কোনো সিরিয়াল পাচ্ছি না। 7-8 ঘন্টা ধরে অনেকে দাঁড়ায় আছে। বেশ কয়েকটি পাম্প ঘুরে তেল না পেয়ে হতাশা প্রকাশ করেছেন অনেকেই। টাফ হয়ে যাচ্ছে প্রতিদিনই নেওয়াটা। খুবই সমস্যা। ধরেন আমাদের আধা বেলা এখানে চলে গেছে কর্মব্যস্ততার মধ্যে। এখন মনে করেন তেল নিয়ে বেরিতে দুপুরে লাঞ্চের টাইম। বরাদ্দ অনুযায়ী সরকার পাম্পগুলোতে তেল সরবরাহ করলেও পাম্প কর্তৃপক্ষ বলছেন অস্বাভাবিক চাহিদার কারণেই ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। এখন আমরা যে চাহিদা আছে সেই চাহিদাটা আমরা মেটাতে পারছি। মানুষ প্যানিকড হয়ে গেছে, মনে করে যে আমরা পাবো না। যেভাবে আসছে আমরা আশাবাদী এই সংকটটা আমরা উতরিয়ে যেতে পারবো। জ্বালানি সংকট সাময়িক দাবি করে যুদ্ধ পরিস্থিতি পুরোপুরি থেমে গেলে তেলের ভোগান্তি কেটে যাবে বলে আশা করেছেন পাম্প মালিকরা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্ববাজারে দরপতনের কারণে একদিনের ব্যবধানে দেশের সোনার দাম কমেছে 4,432 টাকা। নতুন দাম আজ বৃহস্পতিবার সকাল 10টায় কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। বুধবার সকালে সোনার দাম ভরিতে 6,590 টাকা বেড়েছিল। দাম কমায় আজ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে 2,47,977 টাকায়। এছাড়া প্রতি ভরি 21 ক্যারেটের দাম কমে হয়েছে 2,36,721 টাকা, আর 18 ক্যারেটের ভরি 2,02,895 টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে 1,65,279 টাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।